আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অনেক নারীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্বামীকে আসামি করে তারা মামলাটা দায়ের করে। সেই সাথে অনেক সময় এই শ্বশুরবাড়ি দেখা যায় মেয়েরা যেটা করে মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, যা, ভাসুর, শ্বশুরবাড়ির দিক থেকে যারা থাকে তাদের সকলকেই কিন্তু আসামি করে মামলাটা দায়ের করা হয়। এখানে কথা হলো গিয়ে, হ্যাঁ অবশ্যই যদি আপনার সাথে সেরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, পরিবার সবাই মিলে এরকম যদি কিছু আপনার উপর অত্যাচার বা নির্যাতন করে থাকে, আপনি সেটা অবশ্যই করতে পারেন। কিন্তু অনেকেই আছেন ইচ্ছাকৃতভাবে বা তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা আসামি করে কিন্তু মামলাটা দিয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু কোর্ট যখন নাকি আপনি আসামিদের দেখবে চার্জশিট বা এফআইআরে, তখন কিন্তু তারা যেটা করে, কোর্ট কিন্তু অবশ্যই দেখবে যে তাদের বাসস্থানের ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ তারা একাই 5 বছর, 7 বছর বা 2-3 বছর বা বিয়ের পর থেকে একসাথেই তারা সংসার করছে। যে শ্বশুর শাশুড়ি বা অন্যান্য যে আত্মীয়রা তারা কিন্তু দূরে থাকে, অনেকে ঢাকার বাইরে থাকে বা অনেকে আলাদা থাকে, সেই জিনিসটা কিন্তু তারা অনেক সময় মাথায় আনে না। কিন্তু কোর্ট কিন্তু অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই যাচাই করবে এবং দেখবে। সুতরাং দেখুন, যে কোনো একটি মামলা করতে গেলেই প্রথম আইনজীবীর যে পদক্ষেপটা থাকে, কিভাবে মামলাটাকে স্ট্রং করতে হবে, তার প্রথম যেই ফাইলিংটা হয় সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো একটা মামলা সুন্দর করে সাজাতে গেলে, একটা মামলা সুন্দর করে লিখতে গেলে আপনি যখন সেই জিনিসগুলো তুলে ধরবেন, এটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে যে আপনি কোন কোন বিষয়গুলো সঠিকভাবে নিয়ে আসছেন। তো এক্ষেত্রে আমি বলবো, যারা নাকি এই মামলাগুলো পিটিশন করতে চাচ্ছেন বা আইনজীবীদের কাছে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনারা মিথ্যাভাবে বা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোনো পদক্ষেপ নেবেন না যেখানে নাকি আপনার মামলাটা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে যদিও হ্যাঁ শাস্তির বিধান আছে, অনেকেই বলে যে মিনিমাম 2-3 মাস খাটতেই হবে সাজা, যেহেতু জামিন অযোগ্য অনেক মামলা এখানে আছে। তো সেক্ষেত্রে আমি বলে থাকবো যে আপনারা এই আসামিদের যেই লিস্টটা আপনারা তৈরি করবেন বা আসামি যখন আপনি নাকি ফাইলিংয়ের জন্য আইনজীবীর কাছে বলবেন যে আমি এনাদেরকে আসামি করতে চাই, এইটাই অবশ্যই মাথায় রাখবেন যে কাউকে কোনো মিথ্যাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমি কাউকে ফাঁসাবো না। যে জিনিসটা আমি নর্মাল সাধারণভাবে বলতে চাই যে ফাঁসিয়ে কাউকে দিয়ে আমি আমার উদ্দেশ্য হাসিল করব না। আমার যে সঠিক বিচার সেটা চাওয়ার জন্য আমাকেও নিজেকে কিন্তু সেই সঠিক বিষয়টিকে মাথায় আনতে হবে। কোর্টে যখন প্রথমে আপনার ফাইলটা যখন দেখবে একজন বিচারক, তারও কিন্তু এই জিনিসটা কিন্তু একটি সুন্দরভাবে, তার যেহেতু তাদের অনেক অভিজ্ঞতা থাকে, এরকম মামলা অহরহ হয়ে আসছে, তারাও কিন্তু বুঝতে পারে যে আসলে কোনটা সঠিক বা কোনটা মিথ্যা। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এবং অনেক সময় আরেকটা যায়, সাক্ষীর সময় দেখা যায় আপনি মিথ্যাভাবে যখন দিচ্ছেন, আপনাকে প্রশ্ন করতে গেলে আপনি কিন্তু একটা দেখা যায় থতমত খেয়ে যাচ্ছে অনেক, কি বলবো, যে ভিকটিম যারা নাকি এই জিনিসটা করে থাকে যে ঠিকভাবে সাক্ষী দিতে পারছে না, যেহেতু মিথ্যা জিনিসটা আপনি সরাসরি ভালোভাবে আপনাকে প্রশ্নগুলো উত্তর দিতে পারছেন না, তখনই কিন্তু আপনার মামলাটা পুরোটাই দুর্বল হয়ে গেল। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। কাউকে কখনোই মিথ্যাভাবে ফাঁসিয়ে কখনো মামলা করতে আপনারা যাবেন না। ধন্যবাদ।